আমাদের মধ্যে ধর্ম, মত, রীতিনীতির পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক পরিবার। তবে আমাদের জাতীয়তা একই, আমরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্ন জেগেছে, তাই আজ আপনাদের সাথে বসে আলোচনা করতে চাই। সরকার গঠনের পর থেকেই আমরা সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। সংবিধান আমাদের সকলের সমান অধিকার নিশ্চিত করেছে, তা সবাইকে পৌঁছানোর দায়িত্ব আমাদের। ডক্টর ইউনূস দুর্গাপূজার সময়ের পরিস্থিতি উল্লেখ করে বলেন, তবে এরপরও কিছু জায়গায় হামলা হয়েছে যা আমরা অনুসরণ করছি। সব দিক থেকে তথ্য সংগ্রহ করছি, তা সত্য কিনা জানা আমাদের দায়িত্ব। তথ্য সঠিক না হলে কোনো পক্ষের মিথ্যা প্রচার হতে পারে। আমাদের সরকারের দায়িত্ব দোষীদের বিচারের আওতায় আনতে হবে। ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য সংগ্রহে সবাইকে সহায়তা করতে হবে যাতে কেউ বিপদে না পড়ে। আমাদের কাজ এখন, ভবিষ্যতে নয়। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, এমন নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তার যেসব বক্তব্য ঘৃণা ও বিদ্বেষমূলক সেগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসি, তথ্য ও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আইনজীবীরা বলছেন, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে, বিশেষ করে যেসব বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করতে পারে বা ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে পারে। তবে নাগরিক হিসেবে শেখ হাসিনার বাকস্বাধীনতা রয়েছে এবং বিদ্বেষমূলক নয়, তার এমন বক্তব্য প্রচারে বাধা নেই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নের রায় ঘোষণা করা হবে আগামী 17 ডিসেম্বর। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে শুনানি শেষ হয় 4 ডিসেম্বর। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ অনেকগুলো পরিবর্তন আনা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার সহ 5 নাগরিক পঞ্চদশ সংশোধনীর বৈধতা এবং সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বলছে, বৃহস্পতিবার ভোরে তাকে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সহিংসতার ভিডিও ফুটেজে কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। তার মাথায় ছিল হেলমেট। পুলিশ জানায়, হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যান। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হয়। এই সময় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আগামী জুলাই থেকে চালু করার তাগিদ দিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারলে প্রণোদনা হিসেবে 10 বছর পর্যন্ত শতভাগ কর অব্যাহতি পাওয়া যাবে। সরকারের এমন তাগিদ ও প্রণোদনা সত্ত্বেও উৎপাদনে যেতে পারছে না অন্তত 33টি বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় এসব কেন্দ্র চালু করা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বৃহস্পতিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিকের খবরে বলা হচ্ছে, দেশের সব বিদ্যুৎ কেন্দ্র চালু রাখলে প্রতিদিন গ্যাস প্রয়োজন হয় 120 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে 92 কোটি ঘনফুট। বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা ও সরবরাহের এই অসামঞ্জস্য চলছে দীর্ঘদিন ধরে। দ্রুত এই সংকটের সমাধান মিলবে তারও কোনো নিশ্চয়তা নেই।